রাজ্য কমিটির তরফ থেকে এবং আজকে আমাদের 24তম রাজ্য সম্মেলনের মাধ্যমে যে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে সে রাজ্য কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদের এবং আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা দূর থেকে দেখছেন বা আগামী দিনগুলোতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনারা জানেন সকলেই গত 29শে জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের পর্ব শুরু হয়েছিল। আজকে দুপুর 3 ঘটিকায় তার সেই মূল পর্ব প্রতিনিধি সম্মেলন শেষ হয়েছে। আমি সম্মেলনের সংক্রান্ত বিষয়ে যাওয়ার আগে যে এই সম্মেলন তো শুধু 3 দিন ছিল না, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের এই প্রক্রিয়া শুরু হয়েছিল। আমাদের প্রথমত হল শাখা ব্রাঞ্চ সম্মেলন 4 সহস্রাধিক, তারপর লোকাল বা অঞ্চল এটাও 3 শতাধিক, তারপর 24টা মহকুমা, 8টা জেলা, এই সমস্ত স্তরে সম্মেলন করার পর আমরা এই রাজ্য সম্মেলন উপনীত হয়েছি। আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের দেশে কোনো রাজনৈতিক দলে এরকম এক্সারসাইজ হয় না। এই যে এক্সারসাইজ, এই প্রক্রিয়া, এটা শুধু আমাদের পার্টির সমর্থক, সভ্য, ধরদি তাদের অংশগ্রহণের মাধ্যমে এরকম সফলকাম হতে পেরেছে আমরা মনে করি না। এই রাজ্যের মানুষের তাদের নানাভাবে সমর্থন না থাকলে এবং এই সমর্থন ত্রিপুরা রাজ্যের গত 7 বছর ধরে চলা যে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ, তা থেকেই জনগণের ইনভলভমেন্ট বেশি হয়েছে। কেননা এটা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হলেও এই সাংগঠনিক প্রক্রিয়া ত্রিপুরা রাজ্যের মানুষের জীবন জীবিকা, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার যে প্রতিনিয়ত বলণ্ঠিত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেই ইস্যুগুলোকে বাদ দিয়ে নয়। স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের জনগণের এই ইস্যুগুলো গোটা দেশের চলমান রাজনৈতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে এই সম্মেলনগুলো হয়েছে। সেই কারণেই মানুষের যে ইনভলভমেন্ট, আমাদের সম্মেলনের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করা, নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের সম্মেলনের এই বিগত কয়েক মাসে, সেই সময় আমাদের পাশে দাঁড়ানো, যে জনগণ এতে ইনভলভ, এই কারণেই বেশি হয়েছে। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়, আমরা আরো গভীরভাবে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গত পরশুদিন 29শে জানুয়ারি যে আমাদের প্রকাশ্য সমাবেশ হল। এই সমাবেশ হ্যাঁ নিশ্চয়ই আমাদের পার্টির উদ্যোগে হয়েছে, কিন্তু এই সমাবেশ এটা এই রাজ্যের মেহনতি মানুষের, এটা জনগণের সমাবেশ।
আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি, এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার তাদের অপচেষ্টা এটা থেকে বিরত থাকেনি। কি সরকারি দপ্তরের তরফ থেকে, কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে, সবটাই রাজনৈতিক অবশ্যই। প্রথমত এই যে ভেন্যু, এটা বারবারই আপনাদেরকেও জানানো হয়েছে, আপনারাও এই বিষয়টা তুলে ধরেছেন। আপনাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে সঠিকভাবেই আপনারা এগুলো উল্লেখ করেছেন যে 26শে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার্চ চেয়েছি, তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্টভাবে আমাদের বলেন কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরের কোনো প্রোগ্রাম সেখানে নেই, আপনারা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি জানিয়ে দিল, এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মার্চ সেদিন দেওয়া নাও যেতে পারে। এটা কেমন ধরে কথা? আমরাই শতপ্রণত হয়ে খুঁজছিলাম কেন বলছে, এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা এটা মেলা করবে। হ্যাঁ, গভর্নমেন্ট মেলা করতেই পারে। তো সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তি, দলেরও শীর্ষ ব্যক্তি, কাজে তার কাছে তো যেতে হবে। আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিবের সাথে কথা বললাম। আমি নিজেই, সচিব বললেন, স্যার মুখ্যমন্ত্রী তারিখ দিয়েছেন, আমার পক্ষে তো সম্ভব না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। ভদ্রলোক যা তিনি ওই আমলা মানুষ, তার কোনো এই ব্যাপারে কারোর পক্ষে দাঁড়ানোর এইসব প্রশ্নের উঠে না, সরলভাবে জানিয়েছেন আমাকে। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করলাম। এই যে মেলা, এটা তো এমন কোনো মেলা না আপনি দুদিন হয়তো এগিয়ে আনতে পারেন, দুদিন পিছুতেও পারেন। এবং আমাকে বললেন ঠিক আছে আমি দেখছি, কারণ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে এই তারিখ সম্পর্কে মনে থাকার কথা নয়, আমি দেখে আপনাকে বলবো, আমি নিজে জানাবো। একদিন অপেক্ষা করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম। ইত্যবসরে বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 10ই জানুয়ারি, সেখানেও বললাম, আবার আমাকে বললেন যে ঠিক আছে আমি দেখছি। তো এমন ভাবে হলো যে না, বোধহয় তিনি বিষয়টা ভাবছেন, এবং আমাকে কথায় কথায় বললেনও, আপনারা তো 29 তারিখে আমি দেখেছি, কারণ আমাদের পত্রিকাতে বেরিয়েছিল এটা। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর ফোনটা আসে না, দপ্তর থেকে কোনো বার্তা আসে না। এদিকে ওই মেলারও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে না, সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপর বিকল্প প্রস্তাব দিলাম, ঠিক আছে যেহেতু এটা হচ্ছে না, উমাকান্ত ময়দানের এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা দিই। আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ সেদিন বুধবার 29 তারিখ আমরা জানি। এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি, এটাও বলি যে আমাদের কিন্তু এই স্কুল খোলার দিন এটা চাওয়ার কোনো ছিল না, কিন্তু কি করা যাবে, আপনারা
ওখান থেকে সরাচ্ছেন না। এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে আপনাকে আমি জানাবো, অর্থাৎ আমি দেখছি। কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলছেন যে স্কুল খোলার দিন কিভাবে দেওয়া যাবে। 2023 ইংরাজির 12 জানুয়ারি বৃহস্পতিবার, আমরা চেয়েছি বুধবার। 12 জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, সেদিন জগৎ প্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেখানে জনসভা করেছেন। সেদিনও স্কুল খোলা ছিল। উল্টো বললেন কি, সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসে পড়ছে, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসে পড়ছে। আর এক মন্ত্রী প্রবর বলছেন সিপিএম তো এখন নাই, দূরবীন দিয়ে দেখা যায় না, অর্থাৎ তারা আবার জনসভা করবে কি, কেন এত বড় মাঠ লাগবে। এরকম যেমন যে কোনো একটা সময় বলে দিতে পারে। একটা রাজনৈতিক দল তারা জনসভা করবে, এটা যদি আগের দিন অবধিও যদি কোন জায়গায় জনসভা করব আপনারা লিখেছেন বারবার, কি ধরনের অস্থিরতা আমাদের সমর্থকদের কাছে, কোথায় হবে তারা জানে না। অসংখ্য ফোন সকাল থেকে রাত্র অবধি আসছে, হবে। পুলিশ কি করবে আমরা বুঝতে পারি। আমি পুলিশদের মানে আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না, কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেড। তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভের আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না। এইভাবে 28 তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই, আমরা সরকারের কাছে সমস্ত নিয়ম কানুন মেনে, আইন মেনে, অগ্রিম জানিয়ে যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না, আমাদের করতে হবে, কি করা যাবে। এটা একটা ষড়যন্ত্র। আর যে এই জনসভার প্রস্তুতি সারা ত্রিপুরার লোক আসবেন, যে কিভাবে হুমকি মানসিকভাবে মানে করা, সন্তুষ্ট করা। আর একটা কথা বলতে চাই যে এটা সে অফিসার, নতুন অফিসার, আমি ব্যক্তিগতভাবে দায়ী করি না, কিন্তু এটা আগামী দিনের জন্য খুবই বিপজ্জনক। একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000-এর বেশি লোক হবে না। বললাম আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে। আর আপনি কার সাথে কথা বলছেন? তো কোথায় নিয়ে যাচ্ছে? অর্থাৎ শাসক দল তার রাজনৈতিক যে লালসা চরিতার্থ করার জন্য কিভাবে এরকম প্রশাসনের যে কর্তা যারা আমলা, এদেরকেও সেভাবেই এদের যে গণ্ডির বাইরে গিয়ে এরকম কথা বলার জন্য প্ররোচিত করছেন, এটা মোটেই বাঞ্ছনীয় না। তারপর 29 তারিখ জনসভা হয়েছে, 28 তারিখ সন্ধ্যায় অনুমতি এসেছে, 29 তারিখ জনসভা হয়েছে, আমাদের দেখেছেন, আমি সে কথা বলবো না। এবং আমি বলবো এটা সিপিআইএম এর জমায়েত না, এটা রাজ্যের বঞ্চিত, নিপীড়িত, গত 7 বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত, সেই অংশের মানুষের জমায়েত। তা না হলে পরে এইভাবে গাড়ি বন্ধ করে দিয়েছে,
ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, যে সকালবেলা ট্রেন ধরতে গেলে পরে অটো দিয়ে আসতে হয়, টমটম দিয়ে আসতে হয়, বন্ধ করে দিয়েছে। দুপুর 12টা অবধি অটো চালানো যাবে না, টমটম চালানো যাবে না। গন্ডাছড়া থেকে করবুক থেকে গাড়ি এসছে, অমরপুরে হঠাৎ করে স্ট্রাইক ডেকে দিয়েছে, গাড়ি চলবে না দুপুর 12টা অবধি। আর বহু এরকম বড় গাড়ি, ছোট গাড়ি, হ্যাঁ, উদয়পুর হয়েছে, এগুলোর বুকিং নিয়েছে মালিকরা। তারাও ক্ষুব্ধ, কারণ তারা ব্যবসা করার জন্য গাড়ি কিনেছে। যে পলিটিক্যাল পার্টি হোক তারা, বা পিকনিক পার্টি, কোন দল, কোন ধর্মের লোক, তারা বাছাই করেন না। এবং শ্রমিকরাও টমটম, অটো বা জিপ, ম্যাক্স, কোন সংগঠন তারা করে, টিএমএসইউ না বিএমএস পছন্দ, তাদের কাছে তো এটা রোজগার, এদের রোজগারের উপরে লাথি মারল। এই জন্য বলছি, এই জমায়েত এটা জনগণের জমায়েত। এই 7 বছরে যাদের উপরে প্রতিনিয়ত এই ঘটাচ্ছে, তার সাথে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি, তার নেতা এবং সরকারের সাংবিধানিক যে শীর্ষস্থানে অধিষ্ঠিত ডক্টর মানিক সাহা মহোদয় খুব ভালো ভালো কথা বলেন। আমি রাজনীতিতে হিংসার রাজনীতি বন্ধ করব, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অবাধ গণতন্ত্রের পরিবেশ তৈরি করবো না, তৈরি করেই ফেলেছে। যে ত্রিপুরা রাজ্য গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গেছে। কিন্তু আমি দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মানিক সাহা কিভাবে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন সবাই জানে। আপনাদের ক্যামেরাতেও অনেক এগুলি রেকর্ড থাকবে। বাইরে থেকে সমস্ত গুন্ডাদের হায়ার করে নিয়ে এসে সেভাবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে আবার 2023-এ কিভাবে বিজেপি সরকার এসে সকলে জানেন। যাই হোক, যে ডক্টর মানিক সাহার তার রাজনৈতিক যে তিনি তার ম্যাচুরিটি হচ্ছে, রাজ্যের জনগণের কাছে সত্যি সত্যি তিনি একজন তার নামের সাথে সাযুজ্য রেখে, কারণ ডাক্তার, প্রফেসর যদি কারণ নামের সাথে যুক্ত হয়, অটোমেটিক একটু সম্ভ্রম আসে। মানে নেশার প্রতিও আমাদের সম্ভ্রম সকলেরই হয়। আমরা মনে করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্তত এই সুযোগটা গ্রহণ করার মধ্য দিয়ে অতীতে তার ভূমিকা যাই থাকুক, যাই কাদা লাগুক, যাই ইয়ে হোক, অন্তত এই ঘটনায় যে এরকম সংকীর্ণ রাজনীতি না করে এটা ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে, রাজনৈতিক সংস্কৃতিকে একটু উচ্চমানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি আরো বেশি অগ্রগতিতে গেলেন। আমি আশা করব, আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। এটা কোন দলের তার প্রভাব বৃদ্ধি, তার সুনাম জন্য না, এটা এই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন। সব রাজনৈতিক দলের তরফ থেকে এই সৌজন্যতা করার হলো না। তো এইভাবে একটা জনসভাপতি পর্ব গেছে। আর তারপর হলো আমাদের প্রতিনিধি সম্মেলন। আমাদের সব মিলিয়ে 414 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং
আমাদের যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে, গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয়। গত 3 বছরের রাজনৈতিক বিষয়ে ত্রিপুরা রাজ্যের, স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের সম্মেলন, যেহেতু ত্রিপুরা রাজ্যের রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো, তার যে মূল অভিমুখগুলোকে করে, তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কি হচ্ছে এগুলো থাকে। আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি, আমাদের এই প্রক্রিয়া পার্টি কংগ্রেসের অংশ। আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাই হবে। তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি, আমাদের সেই জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছে কিনা, আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি, তার সাথে আমাদের যে মূল রাজনীতি, মৌলিক যে লক্ষ্য, সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কিভাবে এগোতে পারছি, এই সবটা মিলিয়ে আমাদের রিপোর্ট তৈরি হয়। পার্টির রাজ্য কমিটির তরফ থেকে, এটা ব্যক্তিগতভাবে সেক্রেটারির রিপোর্ট না, গোটা রাজ্য কমিটির রিপোর্ট। এই রিপোর্টের উপরে 51 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, 51, 8.5 ঘন্টা তার উপরে আলোচনায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার বিভিন্ন দিক, সাফল্যের দিক, এটাকে আরো সংহত করা, দুর্বলতার দিক, সংগঠনের ক্ষেত্রে আগামী দিন যাতে এখান থেকে উঠে দাঁড়িয়ে চলমান পরিস্থিতির উপর নিরিখে কিভাবে আমরা রাজ্যে এগোবো, এবং অবশ্যই এই ক্ষেত্রে রাজ্যের বর্তমান এই যে কি বলে, এই বিজেপির দ্বারা যে ফ্যাসিস্ট সুলভ রাজনৈতিক পরিমণ্ডল চলছে গত 7 বছর ধরে, এর থেকে মুক্ত করা। আর গত 7টা বছর ত্রিপুরা রাজ্যের সরকার, এটা তো এখন বলা যেতে পারে কমিশনের সরকার হয়ে গেছে। এটা কমিশন ছাড়া মহাকরণ থেকে গ্রাম পঞ্চায়েত কোথাও কোনো কাজ হয় না। এবং এই কমিশনে কারা মানে দখলদার, মুষ্টিমেয় কিছু লোক, এই না যে বিজেপির সমস্ত সমর্থক। কাজী মানুষ আজকে ক্ষুব্ধ, চারিদিকে প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তা রুখু এই নানা ধরনের হচ্ছে, এগুলোকে কিভাবে আমরা সংহত করে আগাতে পারবো আলোচনা হয়েছে। এবং সমস্ত আলোচনা শেষে সেখানে 60 জনের এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কাগজটা এসেছে না? হ্যাঁ হ্যাঁ। তো এই 7 জনের কমিটির মধ্যে 14 জনের নতুন সম্পাদক মণ্ডলী তৈরি হয়েছে। আর আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিলে, সেই সম্মেলনের জন্য 40 জন প্রতিনিধি, 2 জন অবজারভার, দর্শক নির্বাচিত হয়েছেন। তো এই হলো মোটামুটি ভাবে, বাকি প্রস্তাব ইত্যাদি আরো অন্যদিক। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে শুধু 60 জন এই রাজ্য কমিটির সদস্য আছে, তার সাথে 2 জন বিশেষ আমন্ত্রিত সদস্য। আমাদের পার্টির এখন একটা সংক্রিয় হয়েছে, এই সংবিধান হয়েছে 75 বছরের উপরে হলে কোনো কমিটির সদস্য হতে পারে না। তো সেই কারণে এই স্পেশাল ইনভাইট করার মধ্য দিয়ে আমরা নিয়েছি কমরেড নারায়ণ কর এবং কমরেড পবিত্র কর। আর এখানে বলে রাখি যে আমাদের কমিটিতে 1 নম্বরে যে নাম আছে কমরেড মানিক সরকার, তারও বয়স 75 উপরে। তো সেই জায়গাতে আমাদের পার্টির রাজ্য কমিটি সর্বসম্মতভাবে আমরা এটা অনুভব করেছি, ত্রিপুরা রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কমরেড মানিক সরকার বয়স হলেও
শারীরিকভাবে এবং সব দিক থেকে তিনি এখনো অনেক ফিট। राष्ट्रपति प्रस्थान करते हुए কাজেই তার সার্ভিস এটা প্রয়োজন। তিনি বলছেন না আমাকে দরকার নাই, যেহেতু এই কনস্টিটিউশন হয়েছে এরকম। আমরাই বলেছি যে না। তো এই ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে একটা স্পেশাল প্রভিশন আছে, যদি নিম্নতর কমিটি যদি উচ্চতর কমিটির কাছে সেরকম চায়, এরকম বিশেষ ক্ষেত্রে, অতি বিশেষ ক্ষেত্রে, प्रस्थान करते সবার জন্য না, একজন দুজনের ক্ষেত্রে এরকম এক্সাম্পশন দিতে পারে। তো আমাদের সুবিধা হয়েছে, তিনজন পলিট ব্যুরো মেম্বার এখানে ছিলেন, মানে সরকার পলিট ব্যুরো মেম্বার, কিন্তু নিজের কথা তো তিনি বলেননি, বলার প্রশ্ন ওঠে না। কমরেড প্রকাশ কারাত, বৃন্দা কারাত, অশোক দাওলে, আরো দুজন মেম্বার বাইরে থেকে, তো তারা আমাদের এই আবেদন মঞ্জুর করেছেন এবং কমরেড মাননীয় সরকারও আমাদের সবারই সম্মিলিত অনুরোধে তিনি সম্মতি প্রকাশ করেছেন। এই কারণে তার বয়স হলেও আমরা তাকে এখানে রেখেছি। তো এরকম ভাবে 60 জনের কমিটি আর 8 জন স্থায়ী আমন্ত্রিত সদস্য এই এখানে আছে, দেখবেন 2 জন স্পেশাল বিশেষ আমন্ত্রিত, এই হলো মোটামুটি, আর 40 জনের প্রতিনিধি। তো হ্যাঁ, 2 জন অবজারভার তো আছে। তো এই হলো মোটামুটি ভাবে। আমি অন্যান্য কমিটিকে যদি মনে রাখতে হয়, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়াটা হলো একদম পুরোপুরি গণতান্ত্রিক, নিচ থেকে উপর পর্যন্ত নির্বাচিত হয় এবং সেই প্রতিনিধি স্ব কমিটি নির্বাচন করে। এবং এখানে সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটি গঠন হওয়ার পর কমরেড জিতেন চৌধুরীর নাম প্রস্তাব করেন মানিক সরকার, এবং সঙ্গে সঙ্গে আমরা বলেছি আর কেউ সেক্রেটারি হতে চান কিনা, না, সকলে একসঙ্গে এক ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জিতেন চৌধুরীকে পুনরায় রাজ্য কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। অনুরূপভাবে সেক্রেটারিয়েটও, যেটা আমাদের নিয়ম হলো নতুন সেক্রেটারি তাকে দৈনন্দিন কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য একটা সম্পাদক মণ্ডলী তৈরি হয়। সেই সম্পাদক মণ্ডলী নামটা প্রস্তাব তোলেন, এটাও সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটিতে অনুমোদিত হয়। প্রথম 14 জন হ্যাঁ, প্রথম 14 জনের নাম দেখবেন। হ্যাঁ, 2 জন নতুন এসছেন 12 জন লোক পুরনো আগে ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য, নতুন 2 জন এসছেন, একজন হলো গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত আর একজন হলো গিয়ে রতন সাহা সোনামুড়ার। এই 2 জন নতুন এসছে, এই নিয়ে 14 জন। আগে ছিল আমাদের 16 জন। আমরা যেহেতু বিভিন্ন স্তরের কমিটিগুলো ছোট করেছি, এই ক্ষেত্রেও আমরা 14 জনের সেক্রেটারি করেছি। এছাড়া যে বিষয়ে বলবো, বিভিন্ন বিষয় কনফারেন্সে সাংঘাতিক আলোচনা এসেছে, রাজ্যবাসী কতগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা রাস্তায় নামতে চাই এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। এই ধরনের 9টা প্রস্তাব আমরা গ্রহণ করেছি, এগুলো নিয়ে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো গিয়ে আমি বলছি, যেটা জাতীয় শিক্ষানীতির আড়ালে পরিকল্পিত গেরুয়াকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, বেসরকারি প্রতিষ্ঠানে তুলে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 2 হলো রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, খুন, পাচার রোধে ব্যাপক জনমত গড়ে তুলুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। 3 হলো আরএসএস বিজেপি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজ্যের বহমান ভাষা, সংস্কৃতি, সম্প্রদায়গত সৌহার্দ্যকে ভাঙার সমস্ত প্রকার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এরপর হলো গত আগস্ট সেপ্টেম্বর
2024 প্রলয়ঙ্করী বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা, ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষক জুনিয়া পরিবার সমূহকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সহ রাজ্যে কৃষি ও কৃষকদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরে হলো রাজ্যের সার্বিক বিকাশের সাথে অবিলম্বে 125তম সংশোধনী বিল পাস করে এডিসিকে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান এবং ভিলেজ কমিটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারপরে যে প্রস্তাব এসেছে, অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার মধ্য দিয়ে পূরণ, আউটসোর্সিং বা চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। তার সাথে 10 বছর ও তার বেশি সময় ধরে অনিয়মিত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, জাতীয় স্বাস্থ্য মিশন, রেগা, সর্বশিক্ষা, পাম্প অপারেটর, পার্ট টাইম ওয়ার্কার, ডিআরডব্লিউ হিসেবে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। তারপরে যে প্রস্তাব এসেছে, আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা যারা আছেন এবং তাদের বিভিন্ন প্রকল্প কর্মী যারা আছেন, সকল প্রকল্প কর্মীদের ছুটি, চিকিৎসা ব্যবস্থা, বোনাস, ন্যায্য মজুরি, পেনশন সমস্ত ধরনের ন্যূনতম সুযোগ সুবিধাদি বন্দোবস্ত করতে হবে। রেগা 2A প্রকল্পে 200 দিনের কাজ, 600 টাকা মজুরি প্রদান, রাজ্যের রেগায় ব্যাপক দুর্নীতি বন্ধ করতে হবে। এরপরে যে প্রস্তাব আমরা নিয়েছি সেটা হলো রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নৈরাজ্য বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নেশা এবং কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্বার গণ আন্দোলন করে তুলুন। এই 9টা প্রস্তাব সম্মেলন থেকে সর্বসম্মতিভাবে গৃহীত হয় এবং রাস্তায় নামার সিদ্ধান্ত গৃহীত হয়। একটা কথা যেটা বলবো, সেক্রেটারি বলেছেন সবটা, সম্মেলনটাতে আলোচনা যেটা দেখলাম আমরা, একটা সমস্ত কমরেডের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, যারা লড়াকু এসেছেন তাদের মধ্যে একটা, আমরা অনেক সম্মেলন দেখেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা একটা আলাদা ইয়ে ছিল যে না, আমরা এই যে অবস্থাটা চলছে এর থেকে মানুষকে কিভাবে সংগঠিত করা যায়, কিভাবে লড়াইতে নেওয়া যায়, কিভাবে আন্দোলনে নেওয়া যায়, এই সম্পর্কে আলোচনায় উঠে আসে। এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যে জনসভাটা সম্পর্কে বলেছেন আমাদের সেক্রেটারি সবটা। আমি তো পরিবহনের সঙ্গে যুক্ত লঙ্কায় 1970 সাল থেকে, এবং এই জিনিস আমার আর মনে পড়ে না যে এইভাবে গোটা রাজ্যে অটো, ই-রিক্সা, মোটর সবকিছু বন্ধ করে দেওয়া, কোথাও একটু স্পন্টিনিয়াস এবং আক্রমণ, এবং একদম যে যারা টাকা অ্যাডভান্স নিয়েছে, যে গাড়িগুলো আগের দিন সবাইকে বাধ্য করেছে টাকা ফেরত দাও, তোমার রুটে গাড়ি চলতে দেওয়া হবে না। সবাই হাত জোড় করে কেউ কেঁদেও দিয়েছেন যে ক্ষমা করবেন, টাকাটা 7 দিন আগে নিয়েছি, আগাম টাকাটা ফেরত দিয়ে গেলাম, কারণ আমাকে তো রুটে চলতে দেবে না। মাসের পর মাস, এর আগে এই ধরনের ঘটনা হয়েছে, 2 মাস 3 মাস বাস বসিয়ে রেখেছেন। একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি, এখন মন্ত্রী, নাম বলতে চাই না আর কি, একবার আমি তখন এই দপ্তরে পরিবহনের ভারপ্রাপ্ত মন্ত্রী ফোন করে বলছে যে নাগের জোগাড় বাস দিচ্ছে না। কেন এমনটা বিরুদ্ধ হওয়ার কথা না? আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, ইয়েস এক্ষুনি আসেন। যাওয়ার পর তিনি এখন কিন্তু মন্ত্রীর দায়িত্বে গিয়ে বলেছে, বলার সঙ্গে সঙ্গে আমি নাগের জোগাড় লিডার যে আছে সেখানে তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক যে বলা যায়? কয় না, আগে যে বাস নিয়েছে সে টাকা দেয়নি এবং এই কারণে একটু ইয়ে করেছে, আপত্তি করেছে। নো, আগের ব্যাপার, কিন্তু কোনো গাড়ি যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে না হয়, দিয়েছে গাড়ি। এই ধরনের মজিদ আমি দেখি কখনো, যে এর আগেও করেছে তারা বাস আক্রমণ এবং দৈহিকভাবে নির্যাতন করেছে। এইবার যেটা করেছে একেবারে আমার মনে পড়ছে না, নজিরবিহীন ঘটনা যেটা করেছে, মানুষকে ফিরে যাওয়ার পথও 1-2টা গাড়ি আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কেন মিটিয়ে এসছে এই পর্যন্ত 3-4টা মারপিটের ঘটনা আমাদের দৃষ্টিতে এসছে। শহরের দোকান বন্ধ করে দেওয়া, ইভেন মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে তাকে বলেছে তুমি যেহেতু মিটিয়ে গেছো কয়েকদিন বাজারে আসতে পারবে না, খড়গাড়ের সেলুন বন্ধ করে দিয়েছে। এই ধরনের কিছু ঘটনা আমাদের
দৃষ্টি আসছে, দোকানপাট বন্ধ করে দেওয়া, জীবিকার উপর আক্রমণ করা, কেন মিটিং এসছে? আর যারা এর মধ্যে দাঁড়িয়ে সাহস করে গাড়ি দিয়েছেন, নাকি এই লোক আসছে কি করে? এগুলি কি প্রাইভেট কার বা ইলেকট্রিক বেশিরভাগ সহযোগিতা করেছেন? নিশ্চয়ই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল। এই পরিস্থিতির মধ্যে এত ঘটনার পরও মানুষ আটকাতে পারেনি। এটা একটা ব্যতিক্রমী ঘটনা বলে আমাদের মনে হয়েছে, আপনারা দেখেছেন। এটা মানুষের দৃঢ় চেতা মনোভাব যদি না হতো, এত লোকের সমাবেশ করা যেত না। কাজেই রক্ত চক্ষু দিয়ে সবসময় কাজ হয় না। মানুষেরও একটা দেওয়া যখন পিঠ থেকে যায়, মানুষ তখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। এটি নিয়ম এবং এটি ইতিহাস। এর থেকে তারা কোনো রিডিং নেবে কিনা সেটা তাদের ব্যাপার। লাস্ট টাইম যেটা বলবো, কালকে একটা প্রেস মিট সফর হঠাৎ এখন দেখলাম প্রেস মিট করেছে। প্রেস মিটে বলেছে প্রকাশ করা তারা যে এসছে এয়ারপোর্টটা দিয়ে, এটা উন্নয়ন না, এটা চোখে দেখেনি। আমি প্রশ্ন করতে চাই, হ্যাঁ চোখে ছানি করেছে। আমি উল্টো প্রশ্ন করি যে 2014-15 আমার মনে আছে, গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, ওনার কাছে গিয়েছি, কথা বলেছি, পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করব না। আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলছি ইয়েস, জায়গা আমরা দেব। 78 একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। 16 সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোন থেকে করতে চাই। 16 সালে সম্ভবত আমরা যখন বলেছি মিনিস্টার তখন চেঞ্জ হয়েছিল, বলতে আমি বলছি না, নো, আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে, তারপর ফাউন্ডেশন স্টোন থেকে করুন। এবং তারপর টেন্ডার করলেন। 2017 এর শুরু থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে। এটাকে যেতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন। এই যে বলছে যে আমরা নিয়েছি, এটা কি নতুন প্রকল্প? এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে, এদেরকে পুনর্বাসন এবং জায়গার মূল্য হিসেবে 35 কোটি টাকা ধরুন বামফ্রন্ট সরকারকে খরচ করতে হয়েছে। বরঞ্চ মুক্তি দিক থেকে প্রশ্ন, এটা কার্গো আরেকটা হওয়ার কথা, এয়ারপোর্টটা 200 মিটার এক্সটেন্ড করার কথা। এই জায়গা তো আজও দিতে পারেননি, দেওয়ার তো কথা ছিল, দিতে পারেননি। এইটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কোথায়? একটু তো এমনকি ঠিক আছে অ্যাটলিস্ট চিটাগাং, এটা তো বলেছে তারা চিটাগাং নাকি ডেকে ঘোষিত হয়েছে। কোথায় চিটাগাং? তো দুটো কথা, ঢাকা চিটাগাং তো ইন্টারন্যাশনাল। এটা কি তাদের নিজেদের মনের মধ্যে প্রশ্নটা জাগে না? প্রশ্ন উঠে না? দ্বিতীয় বলেছে জাতীয় সড়ক। কোন জাতীয় সড়কটা নতুন স্যাংশন এনেছে? বলুক না। এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে, গডকরি দিয়েছে, আমরা অস্বীকার করছি না। বিজেপি গভর্নমেন্টও দিয়েছে, কংগ্রেস ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে, এটা তো আমার পরিষ্কার মনে আছে, অক্টোবর মাস ছিল, পাগলাকাটা ফাউন্ডেশন স্টোন করতে এসে মনমোহন সিং তার বক্তব্যে 30,000 লোকের সামনে ঘোষণা করেছিলেন যে এই জাতীয় সড়কটা আমি ফুল লেন করবো। এটা আমাদের ঘোষণা না, পট্টুকে উঠেছে। নতুন কোনটা আছে? ওইটা যেটা ওইটাও পুরনোই, যেটা সামনে দেওয়ার কথা। তো এখানে নতুন যদি প্রকল্প আনতেন আমরা অভিনন্দন জানাতাম। আমাদের কাজ শুধু সমালোচনা না, আমরা চাই জনগণের স্বার্থে নতুন নতুন প্রকল্প। কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না, এগুলো তো বললে হবে না। এবং এগুলো পুরনো যে প্রকল্পগুলো এগুলি ঠিক মতো তুলুক, তাড়াতাড়ি তুলুক, আর নতুন প্রকল্প আনলে তো নিশ্চয়ই সেটাকে ওয়েলকাম জানাবো। তারপরও আমরা আমাদের সেক্রেটারি বলেছেন যে সাহসের সঙ্গে জনগণ তারা সেদিন এসছে, এটা সত্যি কুণ্ঠিত জানার মতো, এবং এই সম্মেলনটাকে সফল করার জন্য মানুষ যেভাবে সাহায্য বাড়িয়ে দিয়েছেন, এটা তো স্বীকার মানে চিন্তা করা যায়। আপনার মাইক বাজছে, অন্য সময় দোকানের সামনে মাইক বাজে, বলে যে এই দোকানের সামনে না একটু দূরে নিয়ে লাগান। এবার উল্টো ঘটনা, মাইক ম্যান আমাকে বলছে যে এইবার কি বাইক বাঁধার জন্য ব্যবসায়ী বলছে আমাদের দিকে সামনে লাগাও যাতে বক্তৃতারা শুনতে পারি, কারণ আমাদের বিক্রি নেই, কিছু নেই, এই অবস্থা চলতে পারে না। এবং এইভাবে মানুষ যদি সহযোগিতা না করতো তাহলে এত শর্ট টাইমে এই ধরনের জনসভা করা, এবং ব্যবসায়ী দারুণভাবে সেদিন সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন। এবং দেখেছেন আপনারা রাস্তাঘাট একটু বন্ধ হয়ে গেছে, তো অস্বীকার করার সুযোগ নেই। এবং এই যে সহযোগিতা, এটাও একটা দৃষ্টান্ত আমরা মনে করি। এবং একটা
আমরা কি সরকারে থাকি না বিরোধী দলে থাকি, এটা গণতান্ত্রিক ব্যবস্থাতে তো মানুষ যাদেরকে ভোট দেবেন তারা আসবেন। কিন্তু রাজ্যের উন্নয়ন, জনগণের জীবনযাত্রা মানের যে মানে আরো উন্নত করা অলওয়েজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তার হলো প্রমাণ, গতকালই 16 ফাইন্যান্স কমিশনের গেছে, আপনারা দেখে থাকবেন। আমি আপনাদেরকে বলবো, সরকার যে মেমোরেন্ডাম দিয়েছে আমাদের মেমোরেন্ডাম একটু মিলিয়ে দেখবেন, যে এই রাজ্যের প্রকৃত এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তাদের বিকাশের ক্ষেত্রে ফাইন্যান্স কমিশনের কাছে আমরা যা দাবি করেছি সরকারও তাদের কাছে যায়নি। এরা কিছু অর্থপত্র চেয়েছে, কি যুক্তিতে কি তার কোনো নেই। যেমন শেয়ার অফ ট্যাক্সেস রাজ্য থেকে সব তুলে নিয়ে যায়, সেন্টার নাম দিয়ে প্রাইম মিনিস্টার যোজনা। প্রাইম মিনিস্টারের কি 50% অন্তত মিনিমাম দাও, আর নর্থ ইস্টার্ন রিজিয়নকে 90-10 যেটা আগে ছিল এটা চালু করো। প্ল্যানিং কমিশন, ট্রাইবাল সাব প্ল্যান, এসসি কমিউনিটি প্ল্যান চালু করো। এডিসি এলাকায় কত 7 বছর এডিসি এলাকা ঢুকছে, প্রায় ড্রাই হয়ে গেছে। সে এডিসি এলাকার উন্নয়ন, সেখানকার জনগণ উন্নয়নের জন্য স্পেসিফিক 15 দফা এবং তার এক্সপ্লেনেশন দিয়ে কি এই দাবিটা আমরা করছি কি কারণে। কনফারেন্সের ব্যস্ততার জন্য আমি সরকারের এটা দেখতে পারিনি, কিন্তু পত্রিকাতে আপনাদের রিপোর্টিং পরে আমার যা মনে হয়েছে তারা সরকারের থেকেও রাজ্যের মানুষের জন্য সেরকমভাবে চেয়েছেন আমার মনে হয় না। আমরা সরকার না থেকেও, কারণ এখানে কে সরকারের ছিল প্রশ্ন নয়, সরকার তো হবেই যে কোনো একটা সরকার। এই যে কর্মচারীদের দিয়ে 7 পে কমিশনের নামে বহুত করেছে, কিন্তু কিছু তো দেয়নি। হাজার হাজার অনিয়মিত কর্মচারী রেগুলার হচ্ছে না। আর বহু স্পেসিফিক এবং প্ল্যানিং কমিশনের সদস্যরাও আমাদের মেমোরেন্ডাম দেখে তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন যে না, এটা তো খুব ওয়েল, মানে কি বলে, প্রেজেন্টেড, ওয়েল কনসিপ্ট, এবং সত্যি একটা স্টেটের জন্য যেরকম ভাবে হওয়া দরকার প্ল্যানিং কমিশনের সদস্যরাও, ওই ফাইন্যান্স কমিশন তারাও বলেছেন। 61 হলো বললাম যে এই আমন্ত্রিত তো আমন্ত্রিত, কিন্তু রাজ্য কমিটি হলো 60+1, ওই যে কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বাই পার্টি পোস্ট মনোহর শাহ নাম দেওয়া আছে সেখানে। আমরা তো মাঠে আছি এবং এখন তো চলছে বিভিন্ন জায়গাতে মিটিং, লড়াই সংগ্রাম, যুবকরা রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, কৃষকরা রাস্তায়, বিভিন্ন গণসংগঠনগুলো দাবিগুলো নামছে, সিপিএম নেমেছে। এই লড়াই অব্যাহত থাকবে। এই দাবিগুলোই লড়াই করছি। এই যে দাবিগুলোর কথা বলা হয়েছে, এই দাবিগুলোই তো আমরা রাস্তায় আছি। কাজে এটাকে আরো স্ট্রেংথেন করবো এবং জনগণের কাছে পৌঁছাবো, জনগণকে যাতে উপস্থিতিটা আরো বাড়ানো যায় এই উদ্যোগ আমরা নেব। আমরা তো চেয়েছি ডাইরেক্ট ফান্ডিং এর জন্য আমরা তো বলেছি, আমাদের যে মেমোরেন্ডামে পরিষ্কার আছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী কোন খাতে টাকা চাইতে হবে, কি চাইতে হবে, উইথ ডিউ রেসপেক্ট, তিনি এ সম্পর্কে আমার সন্দেহ আছে। আমাদের যে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি প্রাক্তন অর্থমন্ত্রী, ওনার অভিজ্ঞতা এবং আরেকজন প্রাক্তন মন্ত্রী ছিলেন রতন ভূমি, তাদের অভিজ্ঞতা আছে। চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রাধাচন্দ্র বাবু, তারা গিয়ে সেখানে সবটা বিষয় শেয়ার করেছে, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। তো
প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তো এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ফাইন্যান্স কমিশনের কাছে সুন্দরভাবে বিষয়টাকে উত্থাপিত করেছে। তাহলে অনিয়মিতদের রেগুলার করো, এসটিজিটি জিআরবিটিতে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে শূন্যপদ পূরণ করো। এরা তো বলেছে, ওই আন্দোলন থেকে বলেছে আমরা আসলে প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরির বন্দোবস্ত করবো। তো আজকে 7 বছর তার মন্ত্রিসভা মিটিং হয়নি। 7 বছরে আমার তো মনে হয়নি। মুখ্যমন্ত্রী পাল্টেছে কিন্তু মন্ত্রিসভা মিটিং এখনো হয়নি। আর প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন কোন কোন মন্ত্রীর কাছে গিয়ে বললো আজকে 23% দিয়ে বকেয়া আমরা দিয়েছি আমাদের মেমোরেন্ডামে ফাইন্যান্স কমিশনের কাছে 23% দিয়ে বকেয়া। তা আন্দোলন বললো না হয়তো ঠিক দিয়ে দিতে তাহলে ভালো তো, আমরাও মানিক সাহার নামে গোল্ড মেডেল চালু করবো। যারা না তারা গিয়ে এই বক্তৃতাটা ছাউনি গিয়ে করুন, বলখালে গিয়ে করুন, গঙ্গানগরে গিয়ে করুন, আর ওই বেকার যুবকদের ডেকে নিয়ে আসুন। শ্রেয়া ঘোষালকে ডেকে নিয়ে এসে করলে তো সেখানে করবে না, তো গান বাজনা শুনবে। কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে যুবকদেরকে ডেকে নিয়ে এই বক্তৃতা করুন। তোমাদের কি চাকরি কেন নাই, তোমাদের কি অসুবিধা বলো? কোনটা বিভ্রান্তি? ঠিক বিভ্রান্তিটা কি? এক মাস্টার মশাই জনগণের টাকা নেন 100% আর কাজ করেন বিজেপির 200%। স্কুলে 1 ঘন্টা পড়ান না, আমি দেখি হরবক্ত এই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছে। তার কামই হলো জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা। তার বলো কোনটা বিভ্রান্তি? এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের হাজার হাজার লোক এসেছে আগরতলা শহরে কোথাও আমাদের এই কর্মীরা, আমাদের লোকজন কোথাও কোনো ধরনের অসুবিধা তৈরি করেছে কারো? বলুক। হ্যাঁ, আমরা যদি বিভ্রান্তি ছড়িয়ে থাকি আমরা দায় নেব, ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করুন, আমাদের এই ভুল হয়ে গেছে। বলুক না, এরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে। বাকিটা কেন রইল? উন্নয়ন মানে কি শুধু রং লাগানো? বামফ্রন্ট 25 বছর সরকারের থেকে সাক্ষরতায় আমাদের ত্রিপুরা রাজ্যকে দেশের 1 নম্বরে নিয়ে গেছে। ত্রিপুরা থেকে ভিখারি নিশ্চিহ্ন করেছে। রেগাতে সারা দেশের মধ্যে লাগাতার হয়েছে। আমাদের কারোর ছবি ছাপিয়ে বলতে হয়েছে আমরা রেগাতে ফার্স্ট, সাক্ষরতা প্রথম দিকে, উগ্রপন্থী দমন করে আমরা রেজিস্টার খবর পড়েছি। আমাদের কোনো পোস্টার ছাপতে হয়নি, আর তাদের পোস্টার ছাপতে হয় আমরা করেছি। তুমি যদি করে থাকো তোমার পোস্টার ছাপাবার কথাটা কি? কাজে ওনারা বলে থাকেন কেন? ওনারা অসত্য বলেন। এরা অসত্য ছাড়া তাদের মুখে সত্য আসে না। সত্যের সাথে তাদের এটাই মানে কি বলে মানে পার্থক্য। প্রতিনিধিদের আলোচনায় এসছে, এই ঠিক হয়ে গেছে। রেশন কার্ড এত পঞ্চায়েতে, তারপরে জন্ম মৃত্যুর উপরে যে নামটা লেখা হয় এইটা নাকি দেরি হয়ে গেছে। এই ছিল এইগুলো গিয়া পঞ্চায়েত হয়েছে, ছিল আগে এগুলো কি হচ্ছে এগুলো সমস্ত ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এখন
মানে টাকা না দিলে কিছু হবে না, এমন অবস্থা চলছে। উনি জানেন না। কমিশনের সরকার, এই সরকার এখন কমিশনের সরকার। হ্যাঁ, আমি খুব আমি খুব বিনীতভাবে, ভুল হলে ক্ষমা করবেন, যে হোক আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি নিজের থেকে এটা বলার আমার সাহস ছিল না, বলেছেন বলে আমার সাহসটা হয়েছে। আমি দেখেছি ত্রিপুরা বিধানসভার এই ত্রয়োদশ বিধানসভা হওয়ার পর এখন পর্যন্ত 6টা অধিবেশন হয়েছে। বিগত 5টা অধিবেশনে আমরা যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, নানাভাবে আমাদের বক্তব্যগুলোকে যুক্তি দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছি, দারুণভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কভার করেছে, দারুণভাবে। এটা হয়েছে তো বলবো, কিন্তু এবার আমি জন্য বলছি, ভুল হলে ক্ষমা করবেন। আরে এই যে রাজ্যপালের ভাষণের উপরে পরিষদীয় মন্ত্রী বক্তৃতা করলেন, রাজ্যপালের ভাষণে নাই, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন। নিউটনের সূত্র এই কি সব আনলেন, এবং ভারতবর্ষের নির্মলা সীতারামনও যেটা বলার সাহস করে না, তিনি ভারতবর্ষের অর্থনীতির দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে কথা বললেন। আমার এগুলো নিয়ে খণ্ডন করার, সে বক্তব্য রাখার আমার ছিল না। আমি যদি এইসব কথা না হতো, রাজ্যপালের ভাষণের ভিতরে থেকেই তার অন্তঃসার শূন্যতা আমি বলতাম, কিন্তু আমি তার প্রতিটা বক্তব্যের যে ভারতবর্ষের আজকের অর্থনৈতিক চেহারা, সামাজিক চেহারা, বৈষম্যের চেহারা, আমি আবারও বলছি, পরদিন পত্রিকাগুলোতে একটা লাইন আসে না, বিরোধী দলের নেতা বক্তৃতা করেছেন বলেও উঠে নাই। অথচ মন্ত্রীরা অসত্য বক্তব্য রাখলো, নাচন উদ্বোধন করলো, এটাই উঠলো। প্রথম দিন 10 তারিখ 3টা প্রাইভেট মেম্বার রেজুলেশন, কার? 2টা রেজুলেশন আমাদের। একটা রেজুলেশন এই ইয়ের উপর, কর্মসংস্থানের উপরে, আর একটা রেজুলেশনও প্রায় সেরকম। যে আমাদের যারা যে রেজুলেশনের আমরা আনলাম, আরে প্রথম তো এটা নৈতিক দায়িত্ব মিডিয়ার। প্রথম কি বিষয়ে বিরোধী দল আনলো, তার জবাব সরকার কিভাবে দিল? জবাব সরকার তো তার আত্মপক্ষ করবেই, কিন্তু দেখলাম সরকার যে অসত্য তথ্য দিয়ে কি হেডলাইন বেরোলো, বিরোধীদের দুনা দিয়ে দিয়েছে, উচিত কথা বলে দিয়েছে। কাজে বন্ধু, আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলতে চাই, প্লিজ বি ফ্যাকচুয়াল, বি অনেস্ট। রাস্তায়ও আমরা যেমন কথা বলি, বিধানসভাতেও এই যে প্রতিনিয়ত একটা বিরোধী দলের নেতা মানে হলো নেক্সট টু দি লিডার অফ দ্য হাউস, ট্রেজারি বেঞ্চের একসাথে 5টা মাইক অন করে দেওয়া হয়, বিরোধী দলের নেতার মাইক অন হয় না। এটা তো গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা। এই কণ্ঠ তো আজকে আমাদের উঠলে কালকে আপনাদের কণ্ঠ